6 মাসের চিত্রটা আমাদেরকে যদি জানেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক একটা তীব্র ক্রাইসিস আমরা মিট আপ করে অগ্রসর হচ্ছি। বিশেষ করে এই পট পরিবর্তনের পর 5ই আগস্টের পর এর যে ক্ষতগুলো আছে সেগুলো উন্মোচিত হয়েছে। হিউজ পরিমাণে টাকা এখান থেকে বের হয়ে গেছে, যে টাকাগুলো বড় বড় গ্রাহক যারা তাদের মাধ্যমে গিয়েছে। তো সেই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নেই, এই দায়িত্ব নেওয়ার সময় এই ব্যাংকটির একটা কঠিন সময় আমরা পার করে এই পর্যন্ত এসেছি। বিশেষ করে সেই সময় এই ব্যাংকটিতে আমাদের যে বোরোয়িং ছিল, আমাদের ডিপোজিটরদের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংককে সিআরআর মিট আপ করাই খুব কঠিন অবস্থা ছিল। আমরা প্রায়ই শঙ্কার মধ্যে থাকতাম, এই বুঝি সিআরআর নেগেটিভ হয়ে যাবে, জরিমানার সম্মুখীন হয় কিনা। তো সেই সময় আমাদের বোরোয়িংয়ের পরিমাণ ছিল পার ডে 22,000 কোটি টাকা। এটা একটা হিউজ অ্যামাউন্ট। এটা সংস্থান করতে যেয়ে আমাদের বেশ কষ্ট ব্যয় পেতে হয়েছে। তো আমাদের কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, আমরা নতুন নতুন বেশ কিছু প্রোডাক্ট বাজারে দিয়েছি, ডিপোজিট প্রোডাক্ট, যেগুলো বাজারে মানুষের মাঝখানে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমাদের কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। আমরা প্রত্যেকটা ডিভিশন পর্যায়ে মিটিং করেছি, সেখানে সবার পার্টিসিপেশন ছিল। এবং কর্মীদেরকে তাদের এই যে ডিপোজিট কালেকশনে তাদের যে অন্তর্ভুক্তি এবং তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের টার্গেট অনুযায়ী, সেই অ্যাচিভমেন্টের ফল হিসেবে আমরা প্রমোশনে একটা নাম্বার রেখেছি, যেটা যে প্রফেশনালিটি যে ডিপোজিট লক্ষ্যমাত্রা অর্জন করবে সেভাবে সে নম্বর পাবে। একজন অফিসার যদি তার 100% অ্যাচিভমেন্ট করতে পারে, সে পূর্ণাঙ্গ নম্বর পাবে, 1 নম্বর পাবে। তো এইভাবে তাদের ব্যাংকের প্রয়োজনে এবং কর্মীদেরকে মাঠে তাদের নিজের ক্যারিয়ারের সমৃদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করে আমরা মাঠ পর্যায়ে একটা ব্যাপক সাড়া ফেলতে পেরেছি। এবং তার ধারাবাহিকতা আপনি জানেন, জনতা ব্যাংকের বিভিন্ন প্রকার নেগেটিভ প্রচার প্রচারণার কোনো কমতি ছিল না। সেখানের মাঝখানেও কাস্টমারদের মনে যে দোলাচল ছিল, সেই দোলাচল থেকে তারা আস্থার অবস্থান তৈরি করতে পেরেছে। এবং আমাদের আপনার ভালো লাগবে শুনলে যে গত ডিসেম্বরের পর থেকে এই পর্যন্ত অ্যারাউন্ড 9,000-এর উপরে আমরা ডিপোজিট কালেকশন করতে পেরেছি। অ্যারাউন্ড 10,000 ডিপোজিট কালেকশন হয়েছে, নতুন ডিপোজিট যুক্ত হয়েছে এই ব্যাংকে। এটা নিঃসন্দেহে একটা ভালো অবস্থা। এবং আমাদের যে বোরোয়িংয়ের গল্প প্রথমে বলেছিলাম, সেই বোরোয়িংয়ের অবস্থাটা আমরা একটু ভালো অবস্থান এখানে এসে পৌঁছেছি। আমাদের 22,000 কোটি টাকা পার ডে যে বোরোয়িং ছিল, সেই বোরোয়িং এখন 14,000 কোটি টাকাতে নেমেছে। ফলে এই জায়গাটা আমরা একটা স্পেস পেয়েছি, কাজ করছি আমাদের জন্য। মানে এটা কি আগে আপনার 22,000 কোটি টাকা লাগতো প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের থেকে, অন্যান্য ব্যাংক থেকে, মানে কল মানি মার্কেট, বাংলাদেশ ব্যাংক থেকে রিপো, এরকম নিয়ে আমাদের এই কাজটা করতে হতো। প্রতিদিন 22,000 কোটি টাকা, এখন লাগে 14,000 কোটি টাকা। হ্যাঁ, হিউজ নাম্বার। আমরা সেই জায়গা থেকে মানে আমরা টার্ন করতে পেরেছি। ডিউ টু আমার যেহেতু ডিপোজিট লেভেলটা বেড়েছে, আমরা মনে করেছি এইটা প্রথম জায়গা, কাস্টমারদের আস্থার জায়গায় যেন কোনো চিহ্ন আসে। তো সেই জায়গাটা আমরা করতে পেরেছি। আপনার যে 14,000 কোটি টাকা আপনি প্রতিদিন যদি নেন, এটা ইন্টারেস্ট পেমেন্ট তো আপনাদের একটা বড় পার্ট। না, ইন্টারেস্ট পেমেন্ট আমি তো আমার এটা মানে এখান থেকে না নিয়ে যদি আমরা এই যে 14,000 কোটি নিতাম, সেটার ইন্টারেস্ট অনেক বেশি হতো। সেটা অনেক বেশি রেটে আমাকে এই বোরোয়িং করে আমার ব্যাংকটাকে চালাতে হতো। তো সেই জায়গায় আমার মানে কর্মী বাহিনী যখন মাঠ থেকে বিভিন্ন জায়গায় কম সুদবাহী, মধ্যম সুদবাহী, উচ্চ সুদবাহী বিভিন্ন সংমিশ্রণে তাদের ডিপোজিটগুলো কালেকশন হচ্ছে, ফলে আমার ওভারঅল এই কস্টিংটা কিন্তু কমে গেছে। রাষ্ট্রের বড় বড় প্রকিউরমেন্টের এলসির ক্ষেত্রে জনতা ব্যাংক বরাবরই একটা ভালো ভূমিকা পালন করে আসছে। নট অনলি দিস, পাশাপাশি বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় যে অবকাঠামো আছে, রামপালের মতো বড় এরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনতা ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে। জনতা ব্যাংক কন্টিনিউয়াসলি কাজ করছিল। তো সেই জায়গায় আমাদের এলসির পেমেন্টের একটা হিউজ পরিমাণ আমাদের বকেয়া ছিল। এ পর্যন্ত এই বকেয়ার পরিমাণ ছিল $1,800 মিলিয়ন। তো এই হিউজ পরিমাণ, হ্যাঁ, প্রায় 2 বিলিয়ন, এই টাকাটা আমরা পরিশোধ করতে সক্ষম হয়েছি। এবং এটার খেলাপি ঋণের ব্যতীত যে রেগুলার যে এলসির পেমেন্ট আছে, সেটার বকেয়ার পরিমাণ এটা নাই বললেই চলে, গত সপ্তাহে মাত্র $23 মিলিয়ন ছিল। তো এই জায়গাটা কিন্তু জনতা ব্যাংকের এই যে সক্ষমতার একটা জায়গা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে যে আমরা সেই জায়গাটা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং দিতে পেরেছি, এই জায়গাটা করতে পেরেছি। পাশাপাশি যদি আপনি বলেন যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ব্যাংকের, সেটা হচ্ছে যে খেলাপি ঋণ থেকে আদায়। এই আদায়ের পরিমাণটা স্লথ ছিল, যদিও বড় অঙ্কের যে ঋণ খেলাপি সেইগুলো থেকে আদায়ের প্রক্রিয়াটা একটু দীর্ঘমেয়াদী
আমরা যেটা করেছি যে এই মুহূর্তে আমাদের মাঠ পর্যায়ে যে ছোট ছোট খেলাপিগুলো আছে সেইগুলো থেকে কতটা ইফোর্টলি বেশিভাবে আমরা আদায় করতে পারি সেই আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করেছি এবং এই টাস্ক ফোর্স গঠন করেছে সেখানে আমাদের যারা বোর্ডের ডিরেক্টররা আছেন তারাও সম্পৃক্ত হয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় প্রতিনিয়ত তিনি এই লুক আফটার করছেন এবং একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষ তার সান্নিধ্য আমাদেরকে রিচ করছে, তার উপস্থিতি আমাদেরকে রিচ করছে। ফলে 2024 সালে আমরা যে পরিমাণ টাকা টোটাল বছরে খেলাপি এবং অবলম্বনকৃত ঋণ থেকে আদায় করেছি এটা অ্যারাউন্ড 390 কোটি টাকার মতো। আর এই বিগত 6 মাসে জুন পর্যন্ত 6 মাসে আমরা আমাদের আদায়ের এই পরিমাণটা আপনার 437 কোটি 51 কোটি টাকা হয়েছে। এই যে 438 কোটি টাকা মানে রিকভারি করা সম্ভব হয়েছে। আমরা এর ক্ষেত্রে আরেকটা যে কাজটা করেছি রিকভারির জন্য সেটা হচ্ছে যে অনেক জায়গায় সম্পত্তি বিক্রয় করতে যে নানান সমস্যা হচ্ছিল বা পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে সেটা ক্রেতা পাওয়া যাচ্ছিল না, সেই জায়গাটায় যারা আমাদের খেলাপি গ্রাহক এবং যারা কিনতে আগ্রহী এবং ব্যাংক এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে আমরা তরুণ আদালতের যে ধারা আছে সেটা অনুসরণ করে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, সেই সম্পত্তিগুলো সেল হয়েছে এবং সেই ঋণগুলো অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বড় বড় অনেকগুলো ঋণ আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পেরেছি। পাশাপাশিভাবে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অধিকাংশ যে খেলাপি ঋণগুলো এগুলো মামলাধীন আছে। ফলে এই মামলার দীর্ঘসূত্রিতার জন্য আমরা অনেক পিছিয়ে ছিলাম, অনেক রিট করে বন্ধ ছিল। সেই রিটগুলো যাতে দ্রুত ব্যাকেট করা যায় সেজন্য প্রত্যেকটা বড় বড় যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে এখানে যে সমস্ত আইনজীবীরা নিয়োজিত আছে তাদেরকে নিয়ে আমরা বসেছি, প্রত্যেকের সাথে টার্গেট ফিক্স আপ করেছি যে এই মামলাটা যেন এতদিন ধরে চলছে আর দেওয়া যাবে না। যারা অল্প সময়ের মধ্যে মামলা সেটেলমেন্ট করতে পেরেছে আর যারা দীর্ঘদিন মামলা সেটেলমেন্ট করতে পারে নাই, অনেক মামলা তাদের কাছ থেকে নিয়ে আমরা যারা অল্প দিনে করতে পেরেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এনগেজ করেছি এবং সেখানেও আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসতেছে। তো আমরা আশা করি যে এই জায়গাটা ভালো আসবে। আপনি জানেন যে ব্যাংক সাধারণত 2 ধরনের ইনকাম করে। এই ব্যাংকের যেহেতু খেলাপির পরিমাণটা অনেক বেড়ে গেছে ফলে ইন্টারেস্ট ইনকামটা আমার অনেক কমে গেছে, এটা খুব স্বাভাবিক, আমরা সেই জন্য হয়তো লস করছি। হ্যাঁ, এইটা এই ইনকাম জেনারেশনের জন্য আপনি জানেন যে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে ল্যান্ডিংয়ের কোনো বিকল্প নাই। বাট জনতা ব্যাংকের যে চিত্রটা ছিল সেটা ছিল যে এখানে কনসেন্ট্রেশনটা খুব বেশি পরিমাণে ছিল। গুটি 3 ব্রাঞ্চের মধ্যে সকল ঋণ বিতরণ করা হয়েছে, অল্প কিছু সংখ্যক কাস্টমারের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ফলে এই কনসেন্ট্রেশনটা হিউজ পরিমাণ ছিল এবং এই অল্প কনসেন্ট্রেশনের মধ্যেই কিন্তু সবাই খেলাপি হয়েছে, এই বড় বড় গ্রাহকগুলো খেলাপি হয়েছে। ফলে ওভারঅল ব্যাংক একটা দারুণ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পতিত হয়েছে। সেই জিনিসটা যাতে না হয় আমরা মাঠ পর্যায়ে যে সেটা বিভিন্ন ধরনের মিটিং করেছি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করেছি। আমরা এসএমই ঋণগুলো এসএমই ঋণগুলোকে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এরকম নির্দেশনা ছিল যে 30 জুনের মধ্যে কোনো শাখা যদি একটা অন্তত এসএমই বিতরণ না করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জায়গাটা কিন্তু আমরা অনড় রয়েছি। ফলে মাঠ পর্যায়ে এখন এই এসএমই ঋণের প্রবাহটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা চাই টাকা ওই ময়মনসিংহের টাকা ঢাকা না আসুক, খুলনার টাকা ঢাকায় না আসুক, নোয়াখালীর টাকা ঢাকায় না আসুক, কুমিল্লার টাকা ঢাকায় না আসুক। ওইখানকার যে ডিপোজিট আমরা কালেকশন করতেছি সেই টাকাটা দিয়ে ওই জায়গায় আমরা বিনিয়োগ করব, ক্ষুদ্র ক্ষুদ্র এসএমই যারা আছে তাদের কাছে বিনিয়োগ করব। এতে করে যেটার কনসেন্ট্রেশন রিস্কটা কমে যাবে, পাশাপাশিভাবে বিনিয়োগের একটা বেস তৈরি হবে, সেটা একটা তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট তৈরি করতেছি সাধারণ কাস্টমারদের জন্য যাতে সহজেই তারা ঋণ পায়।